নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। আরজিকর বিতর্কে নয়া মোড়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মামলায় জবাব তলব ব্যাংশাল আদালতের। আগামী 11 সেপ্টেম্বর সশরীরে হাজিরা দিতে হবে অথবা আইনজীবী মারফত লিখিত জবাব পাঠাতে হবে নির্যাতিতার বাবাকে। ফের বন্ধ শিলিগুড়ি সিকিম যুক্তকারী 10 নম্বর জাতীয় সড়ক। সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার একটি বড় অংশের উপর ধস নামে, ফলে ওই রাস্তায় যান চলাচল আপাতত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে ভারতের ওপর চড়া শুল্ক কার্যকর করেছে ট্রাম্প সরকার। তারপর থেকেই সমস্যায় ভারতের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে বসিরহাটে চিংড়ি ব্যবসা। ভারত ও জাপান আগামী 10 বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ রোড ম্যাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইসিবারের মধ্যে হওয়া এক শীর্ষ সম্মেলনে এই বিষয়ে ঐকমত্য হয়েছে। ফের বিপাকে আরজিকরে নির্যাতিতার বাবা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় তার কাছে জবাব তলব ব্যাংশাল আদালতের। আগামী 11 সেপ্টেম্বর সশরীরে হাজির হতে হবে অথবা আইনজীবী মারফত লিখিত জবাব পাঠাতে হবে নির্যাতিতার বাবাকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত। ফের বিপাকে আরজিকরের নির্যাতিতার বাবা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় তার কাছে জবাব তলব ব্যাংশাল আদালতের। আগামী 11 সেপ্টেম্বর সশরীরে হাজির হতে হবে অথবা আইনজীবী মারফত লিখিত জবাব পাঠাতে হবে নির্যাতিতার বাবাকে, নির্দেশ আদালতের। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন আরজিকরের নির্যাতিতার বাবা। তার অভিযোগ, সিবিআইকে রাজ্য সরকার ঘুষ দিয়েছে আর সিডিও কমপ্লেক্সে গিয়ে সেটেল করেছেন কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে এমন অপপ্রচার ও কুৎসার অভিযোগে আগেই আরজিকরের নির্যাতিতা অভয়ের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুণাল ঘোষ। এবার সেই মামলার প্রেক্ষিতে অভয়ের বাবার কাছে জবাব তলব করল ব্যাংশাল আদালত। এর আগে অভয়ের বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। 4 দিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এহেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছিল। অন্যথায় আইনি পদক্ষেপ করার কথা জানান কুণালের আইনজীবী। সেই সময়সীমা শেষ হলেও ক্ষমা চাননি অভয়ের বাবা। ফলে এ নিয়ে গত বুধবার মামলা দায়ের করেন কুণাল ঘোষ। যদিও আগেই অভয়ের বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা জানিয়ে কুণাল জানান, আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। একটা জঘন্য ঘটনাও ঘটেছে, অপরাধীরা শাস্তি পেয়েছে, আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি। কিন্তু উনি যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা তো হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। সেই মামলাতেই এবার ব্যাংশাল আদালতে হাজিরার নির্দেশ পেলেন অভয়ার বাবা। হাই নিউজ নেটওয়ার্ক। 3টি সময়ের 3টি ছবি, আর এই 3টি ছবিতেই একই চরিত্র, নাম ব্লু লাইন। নাম শুনে বুঝেই গেছেন নিশ্চয়ই কিসের কথা বলা হচ্ছে। বেড়েছে মেট্রো লাইনের সংখ্যা। অরেঞ্জ লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন হয়েছে। কিন্তু যাত্রী সুবিধার্থে যে লাইন বাড়ানো হয়েছে তাতে যাত্রীরা কতটা পরিষেবা পাচ্ছেন? বৃহস্পতিবার সন্ধ্যা 6:51। অফিস থেকে হেঁটে চাঁদনি চক মেট্রো স্টেশনে পৌঁছেছিলেন বেলগাছিয়ার এক বাসিন্দা। দিনের শেষে বাড়ি ফিরবেন, কিন্তু পরপর 8টি ট্রেন ছাড়তে হয়েছে তাকে। তার আগের ট্রেনগুলির আসন্ন পৌঁছবার অবস্থা। 7:58 যে মেট্রোটিতে শেষ পর্যন্ত ঠেলে ঠুলে উঠলেন, সেটিও চাঁদনি চকে দাঁড়িয়ে রইল টানা 13 মিনিট। কারণ শোভাবাজার স্টেশনে একটি রেকের দরজা বন্ধ হচ্ছিল না। প্রায় আধ ঘন্টা ধরে দরজা বন্ধ করার নানা চেষ্টার পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পরপর ট্রেন দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন স্টেশনে। ভিড়ে ঠাসা মেট্রো চাঁদনি চক থেকে বেলগাছিয়া পৌঁছানোর কথা ছিল 13 মিনিটে, লাগলো 37 মিনিট। কাহিনী তখনও শেষ হয়নি। ট্রেনটির যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর, কিন্তু শ্যামবাজার থেকে ঘোষণা হলো ট্রেনটি যাবে দমদম পর্যন্ত। সেটি প্রান্তিক স্টেশন, যাত্রীদের সকলকে নামতে হবে সেখানে। শুক্রবার সকাল 11:34। শহীদ ক্ষুদিরাম থেকে সেন্ট্রাল আসবেন বলে প্ল্যাটফর্মে পৌঁছেছিলেন পাটুলির এক বাসিন্দা। কয়েক সেকেন্ড আগেই দমদমমুখী ট্রেন ছেড়ে দিল। ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে পরের ট্রেন 11:40। কিন্তু সেই ট্রেন এলো 11:59। 19 মিনিট দেরি কেন কে জানে, কোনো ঘোষণাই হয়নি।
19 মিনিট দেরিতে ছাড়া মেট্রো আরও 10 মিনিট লেট করে পৌঁছল সেন্ট্রাল। তবে ট্রেনে খুব ভিড় ছিল না, সেটাই বাঁচোয়া। কলকাতার প্রাচীনতম মেট্রো পথ ব্লু লাইন একদা সত্যি নীল রক্তধারী ছিল, কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু গত শুক্রবার নতুন 3 পথ চালু হওয়ার পর থেকেই ব্লু লাইন দুয়োরানি। অনেক বেশি ঝাঁ চকচকে এবং মসৃণ যাতায়াত ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং গ্রিন লাইনে অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, যারা এখন নতুন, ফলে সুয়োরানি। কেন এমন হাল হলো ব্লু লাইনের? দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত 32.13 কিলোমিটার লম্বা এই পথেই কিছুদিন আগে পর্যন্ত শুধুই চলত মেট্রো। এখন সেখানে উপনদীর মতো মিশেছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ লাইন। গত শুক্রবার গ্রিন লাইনের এসপ্ল্যানেড শিয়ালদা অংশ, ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত পথ উদ্বোধন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সব পথ এসে যেহেতু কোথাও না কোথাও ব্লু লাইনেই মিশেছে, তাই ভিড়ের সংখ্যাও বেড়েছে। গত এক সপ্তাহে প্রত্যেক দিন গড়ে 5.5 লাখ মানুষ যাতায়াত করেছেন এই ব্লু লাইনে। ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ না থাকলে ভিড় আরও বাড়ত। যদিও কবি সুভাষ নিয়েও বিড়ম্বনায় মেট্রো কর্তৃপক্ষ, কারণ এখন ব্লু লাইনে মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে। আর সেটাই সমস্যা, কারণ সেখানে ডাউন মেট্রো রেককে আপ লাইনে নিয়ে আসার কোনো ব্যবস্থা নেই। ফলে ফাঁকা রেক নিয়ে যেতে হচ্ছে কবি সুভাষ পর্যন্ত। সেখান থেকে টার্ন আউট করে আবারও প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম। তাতে ঘেটে গিয়েছে সময়সূচি। এরপরে মেট্রো কর্তৃপক্ষ ঠিক করেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত একটি মেট্রো শহীদ ক্ষুদিরাম যাবে। পরেরটি মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে ফিরে যাবে দক্ষিণেশ্বর। কিন্তু যাত্রাপথ কেটে ছেটেও পরিষেবা সামলাতে পারেনি মেট্রো। আর এসবের সঙ্গে জুড়েছে নতুন মেট্রোর চাপ। এসপ্ল্যানেড এবং শিয়ালদা জুড়ে যাওয়ার পর সেই দিন সন্ধ্যা থেকেই গ্রিন লাইনে পুরো পথে মেট্রো চলাচল শুরু হয়েছে। প্রচুর যাত্রী হাওড়া থেকে এসে এসপ্ল্যানেডে নেমে ব্লু লাইনে মেট্রো ধরতে থাকেন। আবারও সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা হয়েও প্রচুর মানুষ নামছেন এসপ্ল্যানেডে। গ্রিন লাইনের সেই ভিড় সামলানোর মতো পরিকাঠামো মেট্রো ছিল না। তার সঙ্গে গত সোমবার জুড়েছে বিমানবন্দর নোয়াপাড়া। ফলে ব্লু লাইনে চাপ আরও বেড়েছে। যাত্রীদের অভিযোগ, পুরনো ব্লু লাইনই সামলাতে পারছিলেন না মেট্রো কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী সফরে তোড়জোড় এবং নতুন 2 মেট্রো পথে নজর দিতে গিয়ে ব্লু লাইনে কোনো নজর দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। নতুন যা রেক এসেছে প্রায় সবই ব্যবহার করা হচ্ছে ইয়েলো লাইনে। গ্রিন লাইনের মেট্রো ব্লু লাইনে চালানোর কোনো অবকাশ নেই। তবে মেট্রোর এক কর্তা সাফাই, 40 বছর ধরে ব্লু লাইন পরিষেবা দিয়ে যাচ্ছে। গোটা দেশে কোথাও এমন নেই এতদিন ধরে চললেও কিছু সমস্যা তো থাকবেই। আমরা চেষ্টা করেছি যে সমস্ত সমস্যা কাটিয়ে ঠিকঠাক পরিষেবা দিতে। রবিবার শহীদ ক্ষুদিরামে একটা টার্ন আউট বসানো হবে, তারপর সমস্যা আর থাকবে না বলেই আশা করা হচ্ছে। এটা সাময়িক ব্যাপার, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে ভিড় যেমন বেড়েছে তেমন আয়ও কিন্তু বেড়েছে মেট্রোর। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগের দিন অর্থাৎ 21শে আগস্ট বৃহস্পতিবার মেট্রোর আয় হয়েছে 90,22,916 টাকা। সপ্তাহ শেষ হওয়ার আগে অর্থাৎ গত বুধবার 27শে আগস্ট সেটাই বেড়ে হয়েছে 1,23,01,649 টাকা। দিনের হিসাবে প্রায় 33 লাখ টাকা বেশি। সবচেয়ে বেশি আয় হয়েছে 25শে আগস্ট। সেদিন সব লাইন মিলিয়ে আয় হয়েছে 1,42,86,986 টাকা। যাত্রী সংখ্যাও বেড়েছে। মেট্রোর প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার জানিয়েছেন, গত 21 তারিখে আমাদের যাত্রীর সংখ্যা সব লাইন মিলিয়ে ছিল 6,24,539। সেটা বেড়ে 27 তারিখে হয়েছে 7,34,581। এর মধ্যে ব্লু লাইনেই বেড়েছে গড়ে প্রায় 50,000 যাত্রী। গ্রিন লাইনে কোনো দিন 1 লাখ যাত্রী বেশি হয়েছে আগের চেয়ে। তবে পাশাপাশি তার সংযোজন আয়ের থেকে ব্লু লাইনেই আমাদের লক্ষ্যে। সেখান থেকেই সব থেকে বেশি আয় হয়েছে, দৈনিক প্রায় 1 কোটি টাকা। আসলে নতুন লাইন সংযোজন হলে প্রথম দিকে ভিড় একটু বেশি হয়। অনেকে উৎসাহ নিয়ে নতুন রূপ দেখতে চান। আবার অন্য এক মেট্রো কর্তার কথায়, আমরা ভবিষ্যৎ হিসেবে গ্রিন লাইনকেই দেখছি। গোটা দেশের মধ্যে দৃষ্টান্ত হিসেবে থাকবে ব্লু লাইন। এত পুরনো পরিষেবা গোটা দেশে কোথাও নেই। আয় হচ্ছে ঠিকই, কিন্তু সেই অনুপাতে পরিষেবা কিন্তু বাড়েনি ব্লু লাইনে।
পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঠিকঠাক ঘোষণা হয় না, সময় মতো মেট্রো চলে না, এসি খারাপ থাকে অনেক রেগে, দরজা বন্ধ হয় না, এমন হাজারো অভিযোগ রয়েছে। মেট্রোর কি অনুমান ছিল না যে নতুন রুট চালু হয়ে ব্লু লাইনের সঙ্গে জুড়লে ব্লু লাইনে ভিড় বাড়বে, তখন যাত্রী পরিষেবা শিখেই উঠতে পারে? আর সেই প্রস্তুতি কেন নেওয়া হয়নি? এই প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের বক্তব্য, আমরা 5 মিনিট অন্তর পরিষেবা চালাচ্ছি। এখন ব্লু লাইনে 284টি পরিষেবা রয়েছে, ওই লাইনকেই যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হয়। কোথাও কোনো সমস্যা হলেই আমাদের কর্মীরা যত দ্রুত সম্ভব ঝাঁপিয়ে পড়েন। এখন দেখা যাক যে এই ব্লু লাইনে যাত্রীদের যে হয়রানির শিকার হচ্ছেন সেটা কবে সমাধান হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রবিবার যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং দ্বিতীয় হুগলি সেতুর কেবল বিয়ারিং বদলের জেরে রবিবার হাওড়া দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ। হাওড়া সিটি পুলিশের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফের রবিবার যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বেয়ারিং বদলের জেরেই এই সিদ্ধান্ত। রবিবার হাওড়ায় দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের বন্দোবস্ত। হাওড়া সিটি পুলিশের তরফেও এই মর্মে বিজ্ঞপ্তি জারি। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রে ঘুরপথের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। নিবরার দিক থেকে আসা গাড়িগুলির বিকল্প জগাছা মহিয়ারি রোড, কাজীপাড়া থেকে আসা গাড়িগুলির বিকল্প সাঁতরাগাছি স্টেশন, কোলাঘাট বা ডানকুনি থেকে আসা কলকাতাগামী গাড়িগুলিকে রবিবার কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতু ধরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই গাড়িগুলির বিকল্প ধুলাগড় নিবরা সলভ হয়ে বিবেকানন্দ সেতু। আবার কোলাঘাটে যাওয়া গাড়িগুলির বিকল্প হিসেবে কাজীপাড়া জিটি রোড আন্দুল রোড হয়ে 16 নম্বর জাতীয় সড়ক। ডানকুনিগামী গাড়িগুলির বিকল্প কাজীপাড়া থেকে বালি, কলকাতা থেকে হাওড়াগামী গাড়ির বিকল্প দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ অথবা নিবেদিতা সেতু। প্রসঙ্গত, গত রবিবার বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। হাওড়া সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় সব মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু 33 বছরে পা রেখেছে। 823 মিটার দীর্ঘ এই সেতুটি ভারতের দীর্ঘতম কেবল সেতু। ফলে সেতু নির্মাণের কাজে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, এক্সপেনশন জয়েন্ট প্রভৃতি বদলের প্রয়োজন পড়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।